বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার টপিক কি? টেন্স। ইংরেজি গ্রামারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স। ঠিক আছে, টেন্স মূলত কয় প্রকার বলতো? টেন্স মূলত হচ্ছে তিন প্রকার। টেন্স কত প্রকার? তিন প্রকার। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, মানে তুমি কোন একটা ক্রিয়া সম্পাদন করতেছো, সেটা কখন করতেছো, বর্তমানে না এর আগে করছিলা না ভবিষ্যতে করবা। ঠিক আছে, সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে কি? ফিউচার। প্রত্যেকটাই আবার চার প্রকার করে। ঠিক আছে, প্রত্যেকটাই চার প্রকার করে। আমরা একটা বাক্য দিয়া টোটাল যতগুলো টেন্স আছে সবগুলোর স্ট্রাকচার আজকে শিখে ফেলবো। ঠিক আছে, একটা বাক্য দিয়া, শুধুমাত্র একটা বাক্য দিয়া। এইভাবে তোমরা একটা ঘর করো। ঠিক আছে, এইভাবে আনুমানিক একটা ঘর করো। এই দুইটা ঘর সমান। ঠিক আছে, এইভাবে একটা ঘর করে নাও খাতায়। তারপরে আমি যেভাবে তুলতেছি সেভাবে তুলো। ঠিক আছে, স্কেল দিয়ে বেরো যাতে সোজা হয়। আচ্ছা, এবার এখানে নাম দাও। এটা হচ্ছে প্রেজেন্টের ঘর। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনিট অথবা সিম্পল বলে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের আরো একটা নাম আছে, কি? প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ। তারপর হচ্ছে পারফেক্ট, আর সর্বশেষ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আর পারফেক্ট মিলে যেটা হয় সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা এগুলো খাতায় তুলো। ঠিক আছে, এখানে আমি একটা বাক্য লিখলাম, আই ইট রাইস, হি ইটস রাইস। আচ্ছা, ঠিক আছে, তুলো তুলো তুলো, খাতায় তুলো। এবার দেখো, এগুলা বুঝার আগে কয়েকটা জিনিস তোমার জানতে হবে। ওই জিনিসগুলো কি? এক নাম্বার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? তারপরে জানতে হবে ভার্ব। ভার্ব কাকে বলে? ঠিক আছে, তারপরে ভার্বের কয়েকটা রূপ আছে। ভার্ব মূলত দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি, আর একটা হচ্ছে কি? প্রিন্সিপাল। ঠিক আছে, আচ্ছা তারপরে ভার্বের আরো কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে V1, ভার্বের বেস ফর্ম V2, ভার্বের পাস্ট ফর্ম V3, ভার্বের পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মও বলতে পারো। প্রেজেন্ট ফর্ম, এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে, পাস্ট ফর্ম, আর হচ্ছে পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার বলতো সাবজেক্ট কাকে বলে? বলতো সাবজেক্ট একটা বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। যেমন এই বাক্যটার দিকে খেয়াল করো, এখানে কি লিখলাম? আই ইট রাইস। তাহলে এখানে প্রথমে হচ্ছে আই। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। ঠিক আছে, এই যে ক্রিয়া, ক্রিয়া কোনটা? ইট। ইট মানে হচ্ছে খাওয়া। যেই শব্দটা দিয়া কোনো একটা কিছু করা বোঝায় বা কোনো একটা কাজ বোঝায়, হ্যাঁ, সেটাই হচ্ছে কি? ক্রিয়া বা ভার্ব, ইংলিশে ভার্ব। ঠিক আছে,
এই ক্রিয়াটা যে সম্পাদন করে সেই হচ্ছে সাবজেক্ট। দেখো আই ইট রাইস বাক্যটাতে আমি ভাত খাই, তাহলে ভাত খাওয়ার কাজটা কে করে? আমি, এই জন্য আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে অথবা যাকে নিয়ে কোনো কিছু বলা হয়, এখানে আই কে নিয়ে বলা হইতেছে। আই কে নিয়ে কি বলা হইতেছে? যে আই ইট রাইস, আই কি করে? ভাত খায়, আমি ভাত খাই। তাহলে কাকে নিয়ে বলা হইতেছে? আমাকে নিয়ে বলা হইতেছে, এই জন্য আমি হচ্ছে সাবজেক্ট। মনে রাখবা সাবজেক্ট অলমোস্ট সব সময় কি করে? সামনে বসে। সব সময় সাবজেক্ট সামনে বসে, দু একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম হইতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট কি সামনেই বসে। ঠিক আছে, তারপরে অবজেক্ট। এবার তুমি খেয়াল করে দেখো, সাবজেক্টকে প্রশ্ন করছিলা যে মানে এই সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করছিলা কে খায়। এখন ভার্বকে যদি আবার জিজ্ঞেস করো কি খায়, কি দিয়ে যদি প্রশ্ন করো, তখন বের হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে, আর অবজেক্ট হচ্ছে যার দ্বারা সাবজেক্ট ক্রিয়াকে সম্পাদন করে। ঠিক আছে, এই খাওয়ার কাজটা এই সাবজেক্টটা রাইস দিয়ে করতেছে, মানে সে খাইতেছে কি? রাইস খাইতেছে। ঠিক আছে, তার মানে রাইস হচ্ছে অবজেক্ট। যার সাহায্যে কর্তা, যার সাহায্যে সাবজেক্ট ক্রিয়াটাকে সম্পাদন করে সেটাই কি? অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর লাস্টে কি বসে? অবজেক্ট। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি লিখছি আই ইট রাইস, আর এইখানে লিখছি হি ইটস রাইস। আচ্ছা, এইটা কেন লিখলাম? হি ইটস রাইস কেন লিখলাম? ঠিক আছে, এইটার জন্য তোমার আরেকটু বেসিক থেকে আসতে হবে, টুকটাক কিছু জিনিস জানতে হবে। অনেক বেশি আলোচনা করে বলার সুযোগ নাই, আমি যতটুকু সহজে সম্ভব তোমাদেরকে একটু মনে করাই দিই। তুমি দেখবা যে বাক্যের সেন্টেন্সের শুরুতে কি বসালে? এটা সাবজেক্ট। এখন ওই সাবজেক্টটা কি আরো একটা জিনিস জানতে হবে, যেমন এটা কোন পার্সন, এটা তোমাকে জানতে হবে। এখন বলো তো পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলা? যেমন আই, উই, আস, আওয়ার, মাই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে, মি মানে প্রথমে যে কথা বলে সেই হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে আই ইট রাইস, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং ইয়োর, তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে যা কিছু থাকবে সবগুলো হচ্ছে কি? থার্ড পার্সন। ঠিক আছে, আচ্ছা তাহলে পার্সন তো মনে হয় বুঝতে পারলা। পার্সনটা সহজ, তুমি যে কোনো গ্রামার বই থেকে পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার, কি কি একবার ঘুরে পড়লেই এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এবার দেখো, পার্সনের পরেও তোমার যেটা জানতেই হবে সেটা হচ্ছে নাম্বার। আচ্ছা, এই নাম্বার কি? কারো ফোন নাম্বার? কারো ফোন নাম্বার কিংবা রোল নাম্বার না। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি? প্লুরাল। সিঙ্গুলার মানে একটি মাত্র বস্তু, একটি মাত্র বস্তু, আবার ব্যক্তিও হইতে পারে। হ্যাঁ, ব্যক্তিও হইতে পারে, একজন মাত্র ব্যক্তি হইতে পারে। আর প্লুরাল মানে কি? একের অধিক, একের অধিক ব্যক্তি বা বস্তু। ঠিক আছে, ব্যক্তি বা বস্তু। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই নাম্বারটাও মনে রাখবা। নাম্বারটা মনে রাখলে তারপরে আর যদি তুমি পার্সনটা মনে রাখো, তাহলে তোমার জন্য এই টেন্স বোঝাটা সহজ হবে। কেমনে সহজ হবে দেখো, এই বাক্যটার ভিতরে দেখো, আই ইট রাইস, আই হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে, কিন্তু হি ইটস রাইস, এই যে ভার্বের সাথে এস যুক্ত হইল, এই এসটা যুক্ত হয়েছে কেন সেটা তুমি এখনই বুঝতে পারবা। ঠিক আছে, দেখো এই সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখন থার্ড পার্সন আমি বুঝবো কেমনে? দেখো এখানে সাবজেক্ট কি? হি। হি, আমি, আমরা, আমাদের মধ্যে পড়ে না, ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে না। তারপরে তুমি, তোমরা, তোমাদের মধ্যেও পড়ে না। তাহলে হি কি? আমি, আমরা, আমাদের বা তুমি, তোমরা, তোমাদের বাইরে পড়ে। আমি, আমরা, আমাদের হচ্ছে কি? ফার্স্ট পার্সন, আর তুমি, তোমরা, তোমাদের হচ্ছে সেকেন্ড পার্সন। এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে বাদ বাকি যা আছে পৃথিবীর সবকিছুই হচ্ছে কি? থার্ড পার্সন। তাহলে দেখো হি ইটস রাইস, এই যে হি, হি আমি না, হি তুমিও না, আমি, আমরা, আমাদেরও না, তুমি, তোমরা, তোমাদেরও না, এর বাইরে পড়ছে। যেহেতু এর বাইরে পড়ছে এই জন্য এটা থার্ড পার্সন। এখন থার্ড পার্সনের মধ্যে নাম্বারটাও জানা দরকার, সিঙ্গুলার না প্লুরাল।
যখন এটা সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে, এস অথবা ইএস যোগ হবে। এখন এখানে শুধু এস যোগ হয়েছে, তুমি বলতে পারো কখন ইএস যোগ হবে। এটার একটা এক্সাম্পল এখানে লিখতেছি, যেমন দেখো দেখো যে হি গোস টু স্কুল দিলাম, গোস টু স্কুল। এখানে দেখো এখানে কিন্তু আবার ইএস যোগ করছে, তাহলে কখন এস বা ইএস যোগ হবে সেটাও তুমি খুব সহজে বুঝতে পারো। এখানে দেখো গো আছে, ও আছে, আমরা কি জানি ভাওয়েল কয়টা? 5টা ভাওয়েল, মনে আছে তো? ভাওয়েল 5টা, কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টার পরে যদি তুমি মানে এই 5টা শব্দ আছে শেষে, এমন যে ভার্বগুলা, ওই ভার্বগুলার শেষে ইএস যুক্ত হয়, ঠিক আছে? ঠিক আছে। আর যখন তোমার শেষে কোনো কনসোনেন্ট থাকবে, এই ভাওয়েল বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো টি কি? কনসোনেন্ট। টি ভাওয়েল না। এ, ই, আই, ও, ইউ, দেখো এগুলা উচ্চারণ করার সময় আমাদের মুখের কোথাও কি বাধা পাইতেছে না, ঠিক আছে? সরাসরি উচ্চারণ করা যাইতেছে এ, ই, আই, ও, ইউ। যখন এগুলা বাদে অন্যগুলো উচ্চারণ করব, দেখো বি ঠোঁটের কোথাও না কোথাও বাধা পাইতেছে, সি দাঁতের এখানে প্রেসার পড়তেছে, ঠিক আছে? ডি বাধা পাইতেছে। তো এগুলো হচ্ছে ব্যঞ্জন, ইংরেজির ব্যঞ্জন বর্ণমালা, আর ইংরেজির স্বরবর্ণমালা হচ্ছে এগুলা, ঠিক আছে? তো ইংরেজির স্বরবর্ণগুলো উচ্চারণের সময় কোথাও বাধা পায় না। এরকম ভার্বের শেষে এরকম এই ভাওয়েল যেগুলোতে আছে, যেমন গো, এখানে দেখো ও আছে, এই যে ও ভাওয়েল, এই জন্য ইএস যোগ হয়েছে। হি গোস টু স্কুল, তার মানে ভাওয়েল যুক্ত যে ক্রিয়াগুলা, লাস্টে ক্রিয়ার সর্বশেষ অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে এটাকে আমরা কি করব? ইএস যোগ করে দিব। আর যদি ভাওয়েল না থাকে, কনসোনেন্ট থাকে, ডাইরেক্ট এস, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? এটা খাতার অন্য কোথাও লিখো, এখানে লিখো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই জন্য আমরা এখানে কি করলাম? হি ইটস রাইস লিখলাম। তো এখান থেকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা গঠন লিখতে পারি। তুমি যখন প্রেজেন্ট ইনডেফিনিট পড়ার সময় কিভাবে বলবা? প্রেজেন্ট ইনডেফিনিট। আর যদি সিম্পল দিয়ে পড়ো তখন বলবা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াইতেছে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব। এবার দেখো ভার্বের মধ্যে একটু ঘটনা আছে। এখানে আমি একটা জিনিস নোট লিখে দিছি, দেখো V1 V2 V3। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা দেখো, তুমি দেখো এই তিনটা শব্দ তুমি পাইছো। একবার পাইছো গো, একবার পাইছো ওয়েন্ট, আরেকবার পাইছো কি? গান বা গন, যে যাই বলো না কেন, গান, ঠিক আছে? গো, ওয়েন্ট, গান। তারপরে ডু, ডিড, ডান, ঠিক আছে? তো এখানে দেখো তিনটা শব্দ তিন রকম না? এইটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। এটা তুমি কোথায় পাবা? যে কোনো গ্রামার বইয়ে তুমি যদি এই লেখাটা পাও যে কনজুগেশন অফ ভার্ব, ঠিক আছে? এই কনজুগেশন অফ ভার্ব এই লেখাটা খুঁজো, গ্রামারের যে কোনো গ্রামার বইয়ের এই টপিকটা খুঁজে বের করবা, ঠিক আছে? এই টপিকটা খুঁজে বের করলেই তুমি এই V1 V2 V3 শিখতে পারবা, ঠিক আছে? V1 V2 V3 অনেকগুলো আছে। অনেকে বলতে পারো যে কিভাবে মনে রাখবো, ঠিক আছে? মনে রাখারও একটা পদ্ধতি আছে। মনে রাখার পদ্ধতি কি জানো? তুমি দেখবা কিছু ওয়ার্ড আছে যে তিনটা তিন রকম, ঠিক আছে? তিনটা তিন রকম এরকম শব্দ খুব কম আছে, খুবই কম, মানে লিমিটেড। বেশি হইলে মনে করো 100 থেকে 150 পর্যন্ত, ঠিক আছে? তারপরে তিনটা একই রকম এমন শব্দ আছে, তিনটা একই রকম আছে অনেকগুলো, যেমন যে কাট, 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 তিনটা কাট, পুট, 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 এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো তিনটা একই রকম, ঠিক আছে? আর তিনটা তিন রকম এরকমও আছে অনেকগুলা। তো তুমি অনেকগুলো বলতে সংখ্যা বেশি হবে না, এরকম এক জাতীয় সংখ্যা মনে করো 20টার মতো হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তিনটা একই রকম। তাহলে তুমি এখানে পেলা 100 থেকে 150, আর এখানে পেলা 20টা, তাহলে কয়টা হলো দেখো তো? যদি 150 ধরো 170টা, এর বাদে বাকি যেগুলো আছে, দু একটা ব্যতিক্রম আছে, দু একটা ব্যতিক্রম বাদে বাকি যেগুলো আছে সবগুলোর শেষে এডি লাগাই দিবা। যেমন যদি থাকে প্লে, তখন এটা কি হয়ে যাবে? প্লেড, প্লেড। দেখো V2 আর V3 একই রকম, ঠিক আছে? তার মানে তুমি যদি এই তিনটা তিন রকম আর তিনটা একই রকম এটা যদি পড়ে ফেলাও, তাহলে বাকিগুলো তোমার এমনি মনে থাকবে, জাস্ট এডি যোগ করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে সহজ পদ্ধতি। কনজুগেশন অফ ভার্ব দেখলেই হবে, চেষ্টা করবা অর্থ সহ মুখস্থ করে ফেলানো, ঠিক আছে? এটা তোমার অনেক কাজে লাগবে। গ্রামারের সবগুলো টপিকে এগুলো কাজে লাগে, কম আর বেশি কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনজুগেশন অফ ভার্ব একটা বাড়ির কাজ,
এটা করলে তুমি টেন্সটা ভালো বুঝবা। খাতায় লিখে রাখো কনজুগেশন অফ ভার্ব, ঠিক আছে? এখন দেখো, এই যে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা লিখলাম, ওই কনজুগেশন অফ ভার্বের মধ্যে V1 V2 V3 তিনটাই আছে। আমার V1টা কাজে লাগবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অবজেক্টের পর বাকি অংশ যদি থাকে, অবজেক্টের পর বাকি অংশ যদি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। কন্টিনিউয়াস টেন্সটার মধ্যে একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন জানো? এখানে যেমন আমি ভার্ব বসাইছি না ইট, ওই ভার্বের সাথে এখানে একটা আইএনজি যোগ হয়ে যাবে। আরো একটু পরিবর্তন আছে, ঠিক আছে? এখানে দেখো আমি অক্সিলারি আর প্রিন্সিপাল লিখছি। অক্সিলারি আর প্রিন্সিপালটা তুমি এখনই বুঝবা। দেখো আমি যদি লিখি আই এম ইটিং রাইস, তাহলে দেখো এখানে কি কাজ করছি, এখানে ভার্ব ছিল ইট, সেই ইটের সাথে আমি আইএনজি যোগ করছি। এই যে আইএনজি, এই যে আইএনজিটা যোগ করছি, এই আইএনজি যোগ করার ফলে দেখো এটার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেছে আইএনজি যোগ করার ফলে। আর এই আইএনজি যোগ করার আগে আরেকটা কাজ করছি, এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করছি। তারও আগে এখানে একটা নতুন একটা ভার্ব নিয়ে আসছি। এই ভার্বটা এখানে আলাদা কোনো বিশেষ কাজ করতেছে না, শুধুমাত্র এই ভার্বটাকে কি পরিপূর্ণতা দান করতেছে। তার মানে এই ভার্বটাকে হেল্প করছে, এটাকে এই জন্য হেল্পিং ভার্বও বলা চলে, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখবা। অক্সিলারি ভার্ব অনেকগুলো আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে ক্যান, মেক, হ্যাভ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তারপরে এগুলোর মধ্যে আবার মডেলসও আছে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে বুঝবা। তো তুমি আপাতত কি করবা, টেন্সটা ভালো করে বোঝার জন্য ভার্ব কত প্রকার কি কি এটা পড়বা, এর মধ্যে অক্সিলারি ভার্ব পড়বা, প্রিন্সিপাল ভার্ব পড়বা, ঠিক আছে? এই প্রিন্সিপাল ভার্ব গুলাই কিন্তু তোমার অনেক কাজে লাগবে যখন তুমি এই প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে চলে যাবা। তখন ওই প্রিন্সিপাল ভার্বের অনেকগুলার V1 V2 V3 তোমার জানতে হবে, ঠিক আছে? এবার দেখো কন্টিনিউয়াস টেন্সে কি লিখছি, আই এম ইটিং রাইস। এখানে আমি মূল যে ভার্বটা ছিল ইট, এটার সাথে আইএনজি যোগ করছি। তার আগে আবার নতুন করে একটা কি নিয়ে আসছি, অক্সিলারি ভার্ব নিয়ে আসছি, সেটা হচ্ছে এম নিয়ে আসছি, ঠিক আছে? তো তুমি দেখো খেয়াল করে, তাহলে এটার স্ট্রাকচারটা কি দাঁড়ায়, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব গুলা কি কি, এম অথবা ইজ অথবা কি আর, পাস্ট টেন্স হইলে ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? শুধু প্রেজেন্ট টেন্সের জন্য এম, ইজ, আর, ঠিক আছে? এরপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট প্লাস বাকি অংশ। মনে রাখবা ওই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, ঠিক আছে? পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার পারফেক্ট টেন্স দেখো। পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, এরকম হবে, ঠিক আছে? একটা হ্যাভ অথবা কি আসবে, হ্যাজ আসবে। কন্টিনিউয়াস টেন্সে কি আসছে, ভার্বের সাথে আইএনজি, এর সাথে আসছে এম, ইজ আরো হইতে পারে। তুমি যদি এখানে আই এর জায়গায় যদি অন্য কোনো কিছু দাও, যেমন হি যদি দাও, তাহলে হি ইজ ইটিং রাইস হবে, ঠিক আছে? এটা দিয়ে তুমি স্ট্রাকচারটা মনে রাখবা, জাস্ট সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস কি বাকি অংশ যদি থাকে। এবার দেখো আই হ্যাভ ইটেন রাইস, এখানে কি হচ্ছে, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, ঠিক একইভাবে এখানেও যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি হবে, হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তারপরে কি, তারপরে হচ্ছে V3, এই যে একটু আগে কনজুগেশন অফ ভার্ব বললাম পড়তে, ভার্বের তিনটা রূপ V1 V2 V3, এই V3টা পারফেক্ট টেন্সে কাজে লাগবে, ঠিক আছে? V3টা কোথায় কাজে লাগবে, পারফেক্ট টেন্সে। তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে কি বাকি অংশ, ঠিক আছে? আর পারফেক্ট কন্টিনিউয়াস হবে এই পারফেক্ট আর কন্টিনিউয়াসের মিশ্র একটা সেন্টেন্স। এখানে পারফেক্টও থাকবে আবার কন্টিনিউয়াসও থাকবে, মানে আইএনজিও থাকবে আবার হ্যাভ হ্যাজও থাকবে, ঠিক আছে? তাহলে বাক্যটা কি দাঁড়াইতেছে দেখো, আই হ্যাভ, যেহেতু ভার্বের সাথে আইএনজি, তার মানে আবার আরো একটা অক্সিলারি আনতে হবে, সেটা হচ্ছে বিন। আই হ্যাভ বিন ইটিং রাইস, ঠিক আছে? আই হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে এটার স্ট্রাকচারটা কি দাঁড়াইতেছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ,
ঠিক আছে, এগুলো তুলো, তারপরে পাস্ট টেন্সে চলে যেতেছি, দ্রুত তুলো। এবার দেখো আমরা প্রেজেন্ট টেন্সের গুলো শিখলাম, এখন চলে যাবো পাস্ট টেন্সে। পাস্ট টেন্সেরটাও একদম সহজ, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন। এই যে এখানে ভার্ব, এই যে এখানে ভার্ব, এই ভার্বে গিয়ে পরিবর্তন, বুঝছো? আর বাকি সব সেম থাকবে। অ্যাকচুয়ালি ভার্বের টোটালটাই পরিবর্তন নাই, শুধু এই অংশটুকু পরিবর্তন, ঠিক আছে? শুধু এই অংশটুকুতে পরিবর্তন। দেখো কিভাবে, আমি প্রথমে কি লিখছিলাম, আই ইট রাইস, এখন লিখবো কি, আই এট রাইস। মানে সবকিছুই সেম থাকবে। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস কি বাক্যাংশ। দেখছো শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন, V1টা V2 হয়ে গেল। আর মনে রাখবা পাস্ট টেন্সে জীবনেও ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, ঠিক আছে? এবার পাস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে কি, কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সব দেখো সব সেম থাকবে। এখানে আই এমটা হয়ে যাবে কি, আই ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে? আই এমটা কি হয়ে যাবে, আই ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ইটিং রাইস। আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? বাকি সব সেম থাকবে। তাহলে এটার স্ট্রাকচারটা যদি বলতে চাই, স্ট্রাকচারটা কিরকম হবে বলো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে? যখন এটা সিঙ্গুলার হবে তখন ওয়াজ, আর প্লুরাল হইলে ওয়্যার, ঠিক আছে? এটা মনে রাখবা। প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ, ঠিক আছে? একই রকম ভাবে দেখো পারফেক্ট যখন হয়ে যাবে তখন সব সেম থাকবে, জাস্ট এই হ্যাভটা হ্যাড হয়ে যাবে, আই হ্যাড ইটেন রাইস। আর বাকি সব দেখো কোনো পরিবর্তন নাই, শুধু হ্যাভটা হ্যাড হইছে। মনে রাখবা হ্যাভ অথবা হ্যাজ যাই থাকুক না কেন কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। এখানে যদি থাকতো হি, তাহলে কি বসাইতাম, হি হ্যাজ ইটেন রাইস। এখানে গিয়ে কিন্তু আবার হি হ্যাড ইটেন রাইস হইতো। হ্যাঁ, হ্যাভ হ্যাজ দুটোটার জন্য হ্যাড হবে, পাস্ট টেন্সে শুধুমাত্র হ্যাড। তাহলে এটার স্ট্রাকচারটা কি দাঁড়ায়, এটার স্ট্রাকচারটা দাঁড়ায় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কি বাক্যাংশ, ঠিক আছে? শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন। এবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও যেখানে হ্যাভ ছিল সেখানে কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, আই হ্যাড বিন ইটিং রাইস, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার কি দাঁড়াইতেছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, ডাইরেক্ট হ্যাড বিন লিখে দাও, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ। কি সহজ না? শুধুমাত্র কোথায় পরিবর্তন, ভার্বে পরিবর্তন, ঠিক আছে? শুধুমাত্র ভার্বে পরিবর্তন। এটার মতো করেই, এটার মতো করেই ফিউচার টেন্সটা হবে। ফিউচার টেন্সেও শুধুমাত্র ভার্বে পরিবর্তন থাকবে, ঠিক আছে? তোমরা আগে বুঝো, তারপরে একসাথে খাতায় তুলে ফেলো, ঠিক আছে? ফিউচার টেন্সে দেখো, ফিউচার টেন্সে হালকা একটু পরিবর্তন হবে, আই শ্যাল ইট রাইস, ঠিক আছে? ভার্বের পূর্বে একটা শ্যাল অথবা কি আসবে, একটা উইল আসবে, ইট রাইস। আচ্ছা, এখন তুমি বলতে পারো কখন শ্যাল কখন উইল, ও যে থার্ড পারসন সিঙ্গুলার, ওইটাতে কি হবে, উইল না, এখানে ফার্স্ট পারসনটা ফ্যাক্ট, ঠিক আছে? ফার্স্ট পারসন থাকলে শ্যাল, ফার্স্ট পারসন বাদে বাকি যাই থাকুক না কেন উইল, ঠিক আছে? এখানে আই শ্যাল ইট রাইস দিছি, যদি থাকতো হি তাহলে হি উইল ইট রাইস হবে, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা আমি এভাবে লিখে দিই, তুমি প্রয়োজন অনুসারে বসাই দিও, ঠিক আছে? আই শ্যাল মানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ। ভার্ব ওয়ান কিন্তু, হ্যাঁ, এখানে আবার চেঞ্জ করে V2 এর জায়গায় V3 দিয়ে দিও না, V3 শুধুমাত্র পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আই শ্যাল ইট রাইস, আই শ্যাল, দেখো কন্টিনিউয়াস মানে কি আইএনজি, তাহলে এখানে ইটিং আসবে, তো ইটিং এর আগে আরো একটা অক্সিলারি আনতে হবে, ঠিক আছে? এই জন্য আই শ্যাল বি ইটিং রাইস, ঠিক আছে? আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াইতেছে, স্ট্রাকচারটা দাঁড়াইতেছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস
অবজেক্ট প্লাস বাক্যাংশ। বাক্যাংশ যদি থাকে দিবা, আর যদি না থাকে দিবা না, ঠিক আছে। তারপর দেখো পারফেক্ট টেন্সটা কি হবে, এটা কিন্তু ফিউচারের পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে আই লিখলাম, শ্যাল লিখলাম, এখানে কি ছিল হ্যাভ, এখানেও হ্যাভই হবে, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ, তারপরে দেখো এখানে কি ইটেন রাইস, বাকি সব সেম, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। এটার স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ। একটা জিনিস মাথায় রেখো, ফিউচারের ক্ষেত্রে কিন্তু কোথাও আমরা হ্যাজ ব্যবহার করতেছি না, ঠিক আছে। আমরা কোথাও হ্যাজ ব্যবহার করতেছি না, ঠিক আছে। যদি মনে করো এখানে হি থাকতো, তাহলে হি উইল হ্যাভ ইটেন রাইস হবে, ঠিক আছে। হি উইল হ্যাজ ইটেন রাইস হয় না, ঠিক আছে। ফিউচারে সবসময় হ্যাভ হবে। তো এটার মতো বিরা আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ বিন, ওই যে আইনজি যোগ করবার জন্য একটা অক্সিলারি নিয়ে আসলাম, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, মানে সবকিছু ঠিক থাকবে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে প্লাস হ্যাভ, বিন সরাসরি হ্যাভ বিন লিখে দাও, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস বাক্যাংশ যদি থাকে, না থাকলে দরকার নাই, ঠিক আছে। আশা করি সবগুলো টেন্স বুঝতে পারছো। ভিডিও পজ করে দেখতে পারো, বাকিগুলো লিখে নিতে পারো। ভিডিও পজ করে সবগুলো এখন তুমি খাতায় তুলে হলো, ঠিক আছে। এবার কয়েকটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পল দীক্ষা তুমি দেখো চিনতে পারো কিনা যে কোনটা কোন টেন্স, ঠিক আছে। এগুলা তুমি ভিডিওটা পজ করে সবগুলা খাতায় তুলে নিও, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কয়েকটা বাক্য লিখি, এই বাক্যগুলোর মাধ্যমে দেখা যাবে তুমি বুঝছো কিনা। মনে করো লিখলাম হি হ্যাজ টু ফ্রেন্ডস। আচ্ছা বলো এই বাক্যটা বুঝছো কিনা বলো তো। এখন তুমি সুন্দর মতো হ্যাজ দেখা তুমি মনে করবা এটা কি টেন্স, পারফেক্ট টেন্স। যখন তুমি বলবা পারফেক্ট টেন্স তখন এটা কাটা, এটা পারফেক্ট টেন্স না। কেন পারফেক্ট টেন্স না জানো, পারফেক্ট টেন্সের গঠনটা কি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি ছিল V3 ছিল, এখানে V3 নাই, ঠিক আছে। যখন V3 থাকবে, যদি যদি মনে করো এরকম পাও, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। এই যে হ্যাজ তারপরে ডান, এটা কিন্তু V3, ঠিক আছে। তখন এটা কি হবো, তখন এটা পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জায়গায় যদি ডি থাকে সেটা কি হবো, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তারপরে যে কোনো ধরনের আইএনজি যদি থাকে, আইএনজি থাকলেই সেটা কি কন্টিনিউয়াস, নিঃসন্দেহে কন্টিনিউয়াস, কোনো না কোনো একটা কন্টিনিউয়াস হবেই হবে, ঠিক আছে। হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার কন্টিনিউয়াস, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে করো যেগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো না কোনো কন্টিনিউয়াস হবেই হবে, ঠিক আছে। যেমন মনে করো লিখলাম হি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, যেহেতু এখানে ইজ আছে মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, যদি পাস্ট ফর্মে থাকতো ওয়াজ হইতো, ঠিক আছে। যখন হি ইজ গোয়িং টু স্কুল তার মানে হচ্ছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি দিই হি ওয়াজ গোয়িং টু স্কুল তার মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তারপরে এখানে মনে করো আরেকটু যদি পরিবর্তন নিয়ে আসি, যে হি উইল বি গোয়িং টু স্কুল, তখন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এগুলো দেখলে তুমি আস্তে আস্তে ধরতে পারবা কোনটা কোন টেন্স, ঠিক আছে। এবার যদি মনে করো এরকম থাকে হি হ্যাজ
হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। তুমি দেখো হ্যাভ অথবা হ্যাজ আছে আছে, তার মানে এটা পারফেক্ট, ঠিক আছে। আবার দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা পারফেক্ট কি সাথে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এইবার এই হ্যাজ আছে দেখা, হ্যাজ যদি হ্যাড থাকতো তাহলে সেটা পাস্ট হয়ে যেত, হ্যাজ যেহেতু এজন্য এটা প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা এভাবে বিভিন্ন সেন্টেন্স দেখার পর এখন খুব সহজেই বুঝতে পারবা কোনটা কোন টেন্স। কি পারবা না? চেষ্টা করবা যে কোনো ধরনের বাক্য একবার রিডিং করলা, পড়ার পরে তুমি ভার্বের দিকে তাকায় দেখবা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিনা, এস বাই এস যুক্ত আছে কিনা, হ্যাজ অথবা হ্যাভ আছে কিনা, তারপরে আইএনজি আছে কিনা, এইগুলো দেখা তুমি চেষ্টা করবা প্রত্যেকটা বাক্য নির্ণয় করার যে কোনটা কোন টেন্সে আছে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই।